বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহনগঞ্জ আদর্শ হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুশারফ হোসেন, সহকারী শিক্ষক, গণিত, মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ নেত্রকোনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠের বিষয় গণিত, শ্রেণী নবম দশম, অধ্যায় 4, সূচক ও লগারিদম। তবে আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র সূচক নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাদক নিয়ে আমি প্রত্যেকটি পাঠেই আলোচনা করেছি। মাদকের কুফল সম্পর্কে তোমরা জানো এবং জেনেছ। মাদকাসক্ত ব্যক্তি যেমন তার সর্বস্ব হারিয়ে ফেলে, তেমনিভাবে তার জীবনকে নিয়ে যায় ক্রমেই মৃত্যুর দিকে। মাদকের এই কালো থাবা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দুইটি নীতিবাক্য। 1, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। 2, যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি আবারও বলছি, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে তিনি তার জন্য যথেষ্ট। 2, যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি মানুষের মধ্যে শ্রেষ্ঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসো আবার আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। তো অনেক বড় বা অনেক ছোট সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখে অতি সহজে প্রকাশ করা যায়। ফলে হিসাব, গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সহজতর হয়। তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয়। তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তো যদিও আমরা চতুর্থ অধ্যায়ে সূচক ও লগারিদম অধ্যায়টা, তবে আজকে আমরা শুধুমাত্র আলোচনা করব সূচক নিয়ে। সূচক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচক থেকেই লগারিদমের সৃষ্টি। লগারিদমের সাহায্যে সংখ্যা বা রাশির গুণ, ভাগ ও সূচক সম্পর্কিত গণনা করা সহজ হয়েছে। ক্যালকুলেটর ও কম্পিউটারের ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায়। এখনও এগুলোর বিকল্প হিসাবে ব্যবহার গুরুত্বপূর্ণ। এ অধ্যায়ে সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তবে আমরা আগেই বলেছি যে সূচক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছ এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের নিয়ম সম্পর্কে বা সূচক সম্পর্কে জেনেছ। সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলে। যেমন তোমরা জানো যে 2 গুণ 2 গুণ 2, তোমরা অবশ্যই লিখবে 2 কিউব। এই ক্ষেত্রে 2 হলো ভিত্তি, 2 হলো ভিত্তি, আর পাওয়ার যেটা আমরা বলি 3, এটাই হলো সূচক। তে সম্পর্কে তোমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতেই বেশ জ্ঞান অর্জন করেছো। যেমন আমরা লিখতাম a⁻7 × a⁻5। তো এ হলো এখানে ভিত্তি। পরে আমরা কি করতাম, যে গুণের বেলায় পাওয়ার যোগ হয় 5 + 7 + 5, অর্থাৎ a⁻12। এই ধরনের অসংখ্য সূচকের ব্যবহার বা সমাধান তোমরা করেছো। আর যেহেতু ক্লাসটি নবম দশম শ্রেণীর, তো আজকে অবশ্যই আমরা একটু ব্যাপকভাবে জানব। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা পুস্টার পেপার যদি দেখি, যে ধরে নিলাম এ একটি বাস্তব সংখ্যা এবং n যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। যদি তাই হয় তাহলে n সংখ্যক এ এর ক্রমিক গুণ হলো
এ টু দ্য পাওয়ার এন, অর্থাৎ যেটা আমরা বলি এ ভিত্তিক এন, অর্থাৎ এ গুণ এ। আমি এখানে লিখেই দেখাই, এ গুণ এ ডট ডট ডট, এরকম অসংখ্য এ আছে। তাহলে এক পর্যায়ে যে এন সংখ্যক এ, এটার পরিমাণটা কত? এন সংখ্যক। তাহলে যদি এন সংখ্যক হয়, এটারে আমরা এন সংখ্যক হলে এটাকে আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এন, অর্থাৎ এ হলো ভিত্তি, এনটাই হলো পাওয়ার বা সূচক। এখানে এন হলো সূচক বা ঘাতও বলতে পারো। আবার বিপরীত ক্রমে আমরা যদি বলি যে এ টু দ্য পাওয়ার এন, এটা যদি আমরা একটু ঘুরিয়ে লিখি এ টু দ্য পাওয়ার এন, তাহলে এ গুণ এ, মানে এন তো জানোই যে স্বাভাবিক সংখ্যা, অসংখ্য আছে, ডট 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 লাস্ট গুণে। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভগ্নাংশ বা ঋণাত্মক ভগ্নাংশও হতে পারে এগুলো, অর্থাৎ ভিত্তিটা এ বিলংস টু আর, বিলংস টু অর্থ তোমরা জানো যে বিদ্যমান বা উপস্থিত, এ বিলংস টু আর, এবং এন বিলংস টু, যদি এন বিলংস টু কিউ হয়, তাহলে এ টু দ্য পাওয়ার এনকে, মানে এটা এ টু দ্য পাওয়ার এন মানে সংজ্ঞার মধ্যে পারে, বা এ টু দ্য পাওয়ার এনকে সংজ্ঞায়িত করা যায়। বিশেষ ক্ষেত্রে এন বিলংস টু এন ধরা হয়। তাছাড়া অমূলদ ও সূচক, অমূলদও হতে পারে, সূচকও হতে পারে, তবে সেটা মাধ্যমিক স্তরের পাঠ্যসূচি বহির্ভূত বলে এখানে আলোচনা করা হয়নি। তো আজকে আমরা যে সমস্ত সূত্র ব্যবহার করে যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান করব, যে সূত্রগুলো আমার প্রয়োজন এগুলো আগে দেখি। যে আছে এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এ টু দ্য পাওয়ার ওয়াই। তো এই ক্ষেত্রে সূচকের নিয়ম তো তোমার জানাই আছে যে ভিত্তি হলো এ আর গুণের বেলায় পাওয়ার যোগ হয় এক্স প্লাস ওয়াই। তো এটা যদি আমরা 1 নম্বর সূত্র মনে করি, আর একটা ভাগের বেলায় যে এ টু দ্য পাওয়ার এক্স ভাগ এ টু দ্য পাওয়ার ওয়াই বা এ টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড এ টু দ্য পাওয়ার ওয়াই। এই ক্ষেত্রে ভাগের বেলায় তোমরা জানো যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। এইগুলো ব্যবহার করে আমরা আজকের যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো আমরা সমাধান করতে পারবো। এর আগে আরও কিছু জিনিস তোমার জানা থাকা প্রয়োজন, বা তোমরা জানো, যেমন রুটের মান আমরা ব্যবহার করি হাফ, কিউব রুট অফ হলে এর মান ব্যবহার করি 1/3, এরকম যদি চতুর্থ মূল হয় তাহলে এটাকে আমরা লিখি 1/4। আচ্ছা, এছাড়াও আমরা জানি যে এ ভিত্তিক 0 বা এ টু দ্য পাওয়ার 0 যদি বলো তাহলে এটার মান 1। ঠিক একইভাবে 2 ভিত্তিক 0, এটার মানও 1। 5 ভিত্তিক 0 বা 5 টু দ্য পাওয়ার 0, এটার মানও হলো 1। সূচক যদি শূন্য হয় তা এর ফলাফল দাঁড়ায় 1। এখন তোমার সঙ্গত কারণে প্রশ্ন জাগবে যে সূচক শূন্য, তাহলে এটার মান কিভাবে 1 হতে পারে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো 1 ডিভাইডেড এ ডিভাইডেড এ, অর্থাৎ একে যদি আমরা এ দ্বারাই ভাগ করি তাহলে এর রেজাল্ট দাঁড়ায় 1। যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে তার ফল হয় 1। এক্সের এক্স দ্বারা ভাগ করলে 1, যেমন 5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 একে 5। 7কে যদি আমরা 7 দ্বারাই ভাগ করি তাহলে 7 একে 7, রেজাল্ট কিন্তু 1 হয়। তাহলে একে এ দ্বারা ভাগ করলে এর রেজাল্ট হয় 1। তো আমরা যদি দেখি এর উপরে আমি একটা পাওয়ার নিলাম 1, নিচেও এর উপরে আমি একটা পাওয়ার নিলাম 1 ইকুয়াল টু 1।
তুমি অবশ্যই এখানে কোনো প্রশ্ন করবে না যে এর উপরে আমরা কিভাবে পাওয়ার নিতে পারি। 1 তোমরা জানো যে সবার উপরেই থাকে, যে কোনো যে সূচক হিসাবে যে কোনো সংখ্যার সাথেও আমরা ব্যবহার করতে পারি। যেমন 5 আছে, ইচ্ছে করলে আমরা এর সূচক দিতে পারি 1, কারণ এর উত্তর 5 মানে 5ই দাঁড়ায়, কাজেই আমরা সূচক হিসেবে এটা ব্যবহার করতে পারি। এখন দেখো ভাগের বেলায় আমি বলেছি যে ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই ক্ষেত্রে ভিত্তি এ আর 1 - 1 যদি আমরা বিয়োগ করি, বা 1 থেকে 1 বাদ দিলে রেজাল্ট দাঁড়ায় 0 = 1। তাহলে আমরা পেয়ে গেলাম যে এ ভিত্তিক 0 বা এর সূচক যদি 0 হয় তাহলে এর মান দাঁড়ায় 1। এখন এভাবে 2 ভিত্তিক 0 বা 2 এর পাওয়ার যদি 0 হয় তার মানও 1, 5 এর পাওয়ার 0 হলে এর মানও 1। তাহলে আমরা যদি সূচক 0 হয় যে কোনো সংখ্যার বা অক্ষরের, তাহলে এই ক্ষেত্রে এর রেজাল্ট দাঁড়াবে 1 বা সূত্র হয় 1। এখানে দুইটা গেল, আর একটা গুণের আর একটা ভাগের। আর ইনভার্সের বেলায় তোমাদের জানা আছে, আমি এগুলো একটু আলোচনা করে নিচ্ছি এই কারণেই, কারণ আমি যে সময় গাণিতিক সমস্যাগুলো করব তখন কিন্তু এইগুলোর প্রয়োজন পড়বে। যেমন এ ইনভার্স 1, তোমরা জানোই যে 1/a, এ ইনভার্স 2, 1/a², এ ইনভার্স 3, 1/a³। কারণ আমার এই সমস্যাগুলা সমাধান করতে গেলে এইগুলোই জানা থাকা দরকার, যার জন্য আমি প্রাথমিকভাবে এইগুলো একটু আলোচনা করে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি আমার অনুশীলনীতে যাই, অনুশীলনী 4-এর 1, তো এখানে আমি 1 নম্বরের যে সমস্যাটা আছে এটা আমরা সমাধান করি। 7³ × 7⁻3। তো এখন আমরা সূচকের নিয়মে যাই। তো আমরা সূত্র লিখেছিলাম গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে এই ক্ষেত্রে 3 প্লাস এর পাওয়ার যেহেতু মাইনাস আছে তো মাইনাস দিতে হবে, তো গুণের বেলার পাওয়ার যোগ কিন্তু আমি দিয়েছি। তদ্রূপ 3 এর পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে এক্ষেত্রে ভিত্তি যদি 3 হয় তো এখানেও আমরা গুণের সূত্র ব্যবহার করি। 1 প্লাস গুণের বেলায় যেহেতু যোগ হয় পাওয়ার -4, 3 প্লাসে মাইনাসে -3, আর এখানে হলো 1 প্লাস মাইনাসে মাইনাস। এখন দেখো 3 থেকে 3 বাদ দিলে 0 থাকে, আর 4 থেকে 1 গেলে -3। তোমরা জানোই যে বড় বড় সংখ্যার চিহ্ন ব্যবহার হয় সাধারণত বসে। এখন একটু আগেই যে আমি একটা প্রমাণ করেছিলাম যে যদি সূচক 0 হয় তাহলে এর রেজাল্ট 1, অর্থাৎ 7-এর পাওয়ার হলো বা সূচক হলো 0, কাজেই এর মান হলো 1। আর এখানে যদি আমি ইনভার্সের কাজটুকু করি তাহলে 1/3³, 3-এর কিউব 27, গুণ দিয়ে উঠকে দিলাম, তাহলে রেজাল্ট দাঁড়ায় 27 অর্থাৎ 27। তো সূচক সম্পর্কে আমরা জানি, যার জন্য যেহেতু সূত্র জানি কাজেই যে কোনো সমস্যায় খুব সহজেই সমাধান করা সম্ভব। এটা গেল 1 নম্বর সমস্যার সমাধান। এরপরে আমরা যদি একটু 3 নম্বর সমস্যায় যাই, তাহলে 2⁻1, তোমরা জানোই আমি আগে আলোচনা করে নিয়েছি, এর জন্য 1/2, ইনভার্সের জন্য উপরে 1 বসে, আর এটা হলো 1/5, সবটুকুর উপরে আবার আরেকটা ইনভার্স আছে। তো এই ক্ষেত্রে আমার লসাগু হয় 10, 2 দ্বারা ভাগ করলে 5, 2 ইনভার্স 1, 5 আর 2 যোগ করলে 7 ইনভার্স 1। ইনভার্সের জন্য আমরা 1 দিব, তাহলে আমরা গুণ দিয়ে যদি উল্টিয়ে দিই 10 যাবে উপরে
7 নিচে, অর্থাৎ 10/7। তাহলে সূচক বা পাওয়ার এই ধরনের যে সমস্যা আছে এগুলা কিন্তু আসলেই খুব সহজ। যদি তোমরা ভাগের যে সূত্রটা আছে আর গুণের যেটা আছে এই দুইটা সূত্র জানা থাকলেই প্রায় এই অধ্যায়ের সবগুলো অঙ্কই করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার 6 নম্বর সমস্যার সমাধান করি। z ইনভার্স 1 ইন্টু এক্স। ইনভার্সের ব্যাপারটা তোমরা জানো, এক্স ইনভার্স 1 মানে 1/x ইন্টু আছে y, আর এখানে আছে y ইনভার্স 1 অর্থাৎ 1/y ইন্টু আছে z, আর z ইনভার্স 1 মানে 1/z ইন্টু x। আমরা যদি যেহেতু ইন্টু সবগুলাকে একটা রুটের ভিতরেই নিয়ে নিই, y আর 1 গুণ করলে y, এখানে z আর 1 গুণ করলে z, x আর 1 গুণ করলে x/z। তাহলে আমি কেটে দিতে পারি z z, x x, y y, এটা 1 তো আছেই। তো একের রুট তোমরা জানো যে একই হয় 1, এটাই অ্যান্সার। তাহলে এইভাবে সব ধরনের সমস্যাই তোমার পক্ষে সমাধান করা সম্ভব। এবার আমরা অন্য একটি সমস্যায় যাই। এবার আমরা 7 নম্বর সমস্যার সমাধান করব। এখানে আছে 2 এর সূচক হলো n+4, বিয়োগ আছে 4 ইন্টু 2 এর সূচক n+1 ডিভাইডেড বা ভাগ 2 এর সূচক n+2 ভাগ 2। তাহলে আমরা x টু দ্য পাওয়ার a ডিভাইডেড x টু দ্য পাওয়ার b এই সূত্র আগে লিখেছিলাম প্রথমেই। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, অর্থাৎ এটার সূত্র হয় x এর সূচক a মাইনাস b, অর্থাৎ x টু দ্য পাওয়ার a মাইনাস b। যদি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় তাহলে কি, অথবা এটা বিয়োগের আরেকটা আছে x টু দ্য পাওয়ার a ইন্টু x টু দ্য পাওয়ার b, গুণের বেলায় তোমরা জানো যে সূচক যোগ হয় a প্লাস b। এখন প্রশ্ন হলো যে x টু দ্য পাওয়ার a ইন্টু x টু দ্য পাওয়ার b এই ক্ষেত্রে অর্থাৎ গুণের বেলায় যদি পাওয়ার যোগ হয় তাহলে যোগটাকে কি আমি গুণ আকারে লিখতে পারি না? তোমরা অবশ্যই বলবে জি স্যার, হ্যাঁ অবশ্যই লিখতে পারেন। তাহলে আমি যোগ যেটা আছে এটাকে গুণ আকারে লিখলাম 2 টু দ্য পাওয়ার n টু 2 টু দ্য পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু এখানেও যোগ আছে, তাহলে এটাকে আমি লিখলি 2 টু দ্য পাওয়ার n ইন্টু বা 2 এর সূচক n, এখানে 2 এর সূচক 1। এইটাকেও আমি এইভাবে লিখব n ইন্টু 2 স্কোয়ার ডিভাইডেড 2। আমরা 2 টু দ্য পাওয়ার n আর 2 এর যদি সূচক 4 এটা সমাধান করি তাহলে 2 টু দ্য পাওয়ার তোমরা জানো যে এটা হয় 16 বা 16, আর এখানে 4 আর 2 যদি গুণ করি অর্থাৎ 4 দুগুণে 8 8, এরপরে 2 এর সূচক বা 2 টু দ্য পাওয়ার n, আর এখানে 2 এর স্কোয়ার 4 ডিভাইডেড 2। শিক্ষার্থীবৃন্দ, আমি যদি 2 টু দ্য পাওয়ার n এটা কমন নিই তাহলে থাকে 16 মাইনাস 8, আর এখানে 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট হয় 2। তো 2 টু দ্য পাওয়ার n 2 টু দ্য পাওয়ার n যদি আমরা ভাগ করে দিই বা কেটে দিই, আর এখানে 16 থেকে 8 বাদ দিলে তাকে আরও 8 নিচে 2, অর্থাৎ 8 ডিভাইডেড 2 রেজাল্ট 4। 8কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তখন রেজাল্ট হয় 4। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বলবে যে সূচক বা সূচকের যে সমস্যাগুলো আছে এটি খুব সহজ। এবার আমরা 12 নম্বর অঙ্কের
যে সমস্যাটি আছে এটি আমরা বা অঙ্ক আছে এটা সমাধান করব। এখানে বলা আছে যে এর সূচক বা এ টু দ্য পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দ্য পাওয়ার 2r ইন্টু এ টু দ্য পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দ্য পাওয়ার 2p ইন্টু এ টু দ্য পাওয়ার আর প্লাস পি বাই এ টু দ্য পাওয়ার 2q। এর ফলাফল দেখাতে হবে 1। তাইলে আমি এই ক্ষেত্রে যদি লেফট হ্যান্ড সাইড নিই, এ টু দ্য পাওয়ার পি প্লাস কিউ বাই এ টু দ্য পাওয়ার 2r ইন্টু এ টু দ্য পাওয়ার কিউ প্লাস আর বাই এ টু দ্য পাওয়ার 2p, যে পাওয়ারগুলোই কিন্তু সূচক, এ টু দ্য পাওয়ার আর প্লাস পি এ টু দ্য পাওয়ার 2q। সূচকের যে দুইটি সূত্র আমি লিখেছি আবার তোমাদের একটু স্মরণ করিয়ে দিই। এ টু দ্য পাওয়ার এক্স বাই এ টু দ্য পাওয়ার ওয়াই, বিয়োগের বেলায় বলেছিলাম ভাগ, তাহলে হবে এ টু দ্য পাওয়ার এক্স মাইনাস ওয়াই আর এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু এ টু দ্য পাওয়ার ওয়াই, অথবা আরেকটা যদি বাড়িয়ে নিই এ টু দ্য পাওয়ার জেড, তাহলে গুণের বেলায় পাওয়ার যদি যোগ হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দুইটি সূত্র আমি লিখলাম কারণ এই দুই সূত্রই আমার ব্যবহার করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ভাগের বেলায় যেহেতু পাওয়ার বিয়োগ, তাহলে আমরা বিয়োগের সূত্র লিখি, পি প্লাস কিউ মাইনাস 2r, এটাকেও লিখতে পারি কিউ প্লাস আর মাইনাস 2p এ টু দ্য পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q, যেহেতু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ। এখন আমাদের সামনে আছে গুণ। তো গুণের বেলায় জানোই সূচক যোগ হয়, ভিত্তি তো এই, তো আমরা গুণের বেলায় পাওয়ারগুলো যোগ করে দিই, পি প্লাস কিউ মাইনাস 2r, এখানে আছে কিউ প্লাস আর মাইনাস 2p প্লাস আর প্লাস পি মাইনাস 2q। এখন যদি আমরা একটু যোগ করি, পি পি একটার একটা দুইটা পি, মাইনাসেরও আছে 2p, এরকম কিউ কিউ 2q, মাইনাসেরও আছে দেখো 2q, একটার আর একটার দুটো আর, মাইনাসেরও আছে 2r। তো 2p থেকে 2p বাদ দিলে শূন্য, এরকমভাবে সবগুলো যদি আমরা কেটে দিই বা বিয়োগ করি একটা থেকে আরেকটা, তাহলে সূচক থাকে শূন্য, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 0। তো আমরা প্রথমেই দেখেছিলাম এর এ টু দ্য পাওয়ার 0 বা এর সূচক যদি শূন্য হয় তার রেজাল্ট হয় 1। তাহলে আমরা দেখি যে আমার ডান পক্ষে 1ই দেখানোর কথা ছিল, তো ডান পক্ষের সাথে মিলে গেল। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বললে দেখানো হলো, প্রমাণ করা যে বললে প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 14 নম্বর সমস্যার সমাধান করব। তো আমি আগেই লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ লিখে নিলাম। এই সূত্র আমরা ব্যবহার করি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, তাহলে এটা হবে এ মাইনাস বি, এর সাথে আবার পাওয়ার আছে এ প্লাস বি। এখানে এক্সের সূচক বি ভাগ এক্সের সূচক সি, তাহলে এখানেও আমরা লিখতে পারি যেহেতু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ বি মাইনাস সি, এর সাথে ইন্টু আছে বি প্লাস সি। তদ্রূপ সি মাইনাস এ, এর সাথে ইন্টু আছে সি প্লাস এ। দেখো এখানে কিন্তু আরেকটা বীজগাণিতিক সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেটারে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন আবার যেহেতু গুণ, তাহলে আমরা গুণের সূত্র ব্যবহার করি। গুণের বেলায় সূচকগুলা যোগ হয় অর্থাৎ পাওয়ারগুলা যোগ হয়, ভিত্তি তো আমরা একটাই নিব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই অংশটাকেও যদি আমরা নিই তাহলে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সবগুলোই বা একটা থেকে একটা বাদ দিলে এক্সের ভিত্তি দ্বারায় এক্সের সূচক দ্বারায় শূন্য, তো সূচক শূন্য হলে এর রেজাল্ট 1, যেটা ডান পক্ষের সাথে মিলে গেল।
তো আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে যত সমস্যা আছে সব সমস্যাই তুমি খুব সহজেই সমাধান করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে নির্ধারিত সময় তা শেষ। এবার বাড়ির কাজ আমি দিলাম। তোমার বইয়ের যে 13 নম্বর সমস্যা আছে এটার সমাধান তোমরা করার চেষ্টা করবে। না পারলে এটার সমাধান ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে করব। তো x টু দ্য পাওয়ার a ডিভাইডেড x টু দ্য পাওয়ার b, এর পাওয়ার আছে 1/ab। তো 13 নম্বর যে সমস্যাটা যে এটার সমাধান করবা, যেটার রেজাল্ট তোমার বের করতে হবে 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সর্বোপরি সবসময় আমি এই প্রত্যাশা করি। আর যেহেতু শীতের আগমন ঘটছে বা শীতের আভাস আমরা পেয়েছি, তোমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ী যে শীতের বেলায় করোনার সংক্রমণ বেড়ে যায়, বাংলাদেশ সরকারও এই ধরনের আশঙ্কা করে যাচ্ছেন। যার জন্য আমরা সবসময় সতর্ক থাকবো, যাতে আমরা ভালো থাকি, তোমরা ভালো থাকো, তোমাদের মা বাবা, পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন, সর্বোপরি বাংলাদেশের সকল মানুষ ভালো থাকেন, সুস্থ থাকেন, এ প্রত্যাশা করে আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।